হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। সবাইকে জেন স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ টিএসসি মিসলেনিয়াস ম্যাথ প্র্যাকটিস সেট 2। তোমরা সকলেই জানো আমরা অনেক দিন আগে মিসলেনিয়াসের জন্য ম্যাথ প্র্যাকটিস সেট স্টার্ট করেছিলাম, কিন্তু একটা করানোর পরে সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। বিভিন্ন পরীক্ষা ছিল, ফুড এসআই ছিল, বিভিন্ন পরীক্ষা ছিল, যার জন্য। তো এখন মিসলেনিয়াস পরীক্ষা তোমাদের খুবই সামনে। যেরকমটা আগে তোমাদের ম্যাথ প্র্যাকটিসের দেওয়া হতো, জেন স্টাডি বাংলা তোমাদের শুরু থেকে ম্যাথ প্র্যাকটিসের দিয়ে আসছে, এখন থেকে আবার কন্টিনিউ তোমরা বিভিন্ন পরীক্ষার জন্য সেই ম্যাথ প্র্যাকটিস সেট পাবে। কাজেই তোমরা যেভাবে ফলো করতে আগে এখনও সেভাবেই ফলো করো। তোমরা দেখেছিলে যে আমাদের এখান থেকে পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন এসেছিলো, এবারও ডাইরেক্ট পরীক্ষায় প্রশ্ন আসবে। কাজেই যেরকম কনসিস্টেন্সি আগে ছিলে সেরকম কনসিস্টেন্সি এখনও বজায় রাখবে, এতটুকু তোমাদের কাছে আশা করব। তো চলো আজকে থেকে স্টার্ট করছি টিএসসি মিসলেনিয়াস ম্যাথ প্র্যাকটিস সেট 2। চলো দেখে নিচ্ছি আজকের প্রথম অঙ্ক। সবাই রেডি? ওকে, চলো কমেন্টে সবাই অ্যান্সার জানাবে। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, দীপক এবং বিনোদনের গতির অনুপাত যথাক্রমে 19:12। যদি বিনোদনের গতি 84 কিমি পার ঘন্টা হয় তাহলে দীপকের গতি কত হবে? দেখো, একজন কি আছে দীপক, একজন কি আছে বিনোদ। এদের গতি কত? এদের এটা 19, এটা আছে 12। এইবার বিনোদের গতি দেখো কত দেওয়া আছে, 84 কিমি পার ঘন্টা। তাহলে 84 এটা কত গুণ? এটা 7 গুণ। তাহলে তোমাকে বলছে দীপকের গতি, তাহলে এইটা 7 গুণ করতে হবে, কারণ যেহেতু এটা সেম রেশিওতে আছে 19:12। তাহলে 19-এর সাথে 17 গুণ করে কত হবে? 133। তাহলে কী হবে? 133 কিমি পার ঘন্টা। অপশন 4 তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। যারা যারা দেখছো অবশ্যই কমেন্টে অ্যান্সার জানাবে, ঠিক আছে? অবশ্যই কমেন্টে অ্যান্সার জানাবে। এবং যারা যারা ক্লাসটা দেখছো ক্লাসটাকে লাইক করে দাও, যারা যারা ক্লাসে আছো ক্লাসটাকে লাইক করে দাও, এবং কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট ফার্স্ট। দেখো কি বলেছে, সরল সুদে কিছু মূলধন 10 বছরে দ্বিগুণ হয়, একই হারে কত বছরে এটি 3 গুণ হবে? অনেকবার করিয়েছি। দেখো, সরল সুদে কিছু মূলধন, কিছু আমরা কি ধরে নেব? ধরে নেব পি, কারণ পি ফর প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে কি? মূলধন বাংলাতে বলবো, তাই তো? প্রিন্সিপালকে মূলধন বলি। তাহলে পি মনে করো টাকা ইনভেস্ট করেছে কেউ, সেটা 10 বছরে কত হয়েছে? দ্বিগুণ হয়েছে। তার মানে পি থেকে কত হয়েছে? 2p। তাহলে 2p হচ্ছে, তার মানে এর ইন্টারেস্ট কত হয়েছে? পি। দেখো, আসল পি আর ইন্টারেস্ট পি, পি প্লাস পি মিলেই তো 2p হবে। কত বছরে? 10 বছরে। তোমাকে কি বলেছে? একই হারে কত বছরে এটি 3 গুণ হবে? তাহলে পি টাকা কত হবে? 3p হবে। তাহলে 3p হলে ইন্টারেস্ট কত হবে? 2p। তাহলে এটা যদি 10 বছরে পি হয় তাহলে 2p কখন হবে? 20 বছরে 2p হবে। খুবই সোজা অঙ্ক। তাহলে অপশন 3 তোমাদের রাইট অ্যান্সার হবে 20 বছর। অপশন 3 তোমাদের রাইট অ্যান্সার হবে 20 বছর। চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি। কি বলেছে দেখো, যদি 10 জন পুরুষ বা 16 জন বালক 60 দিনের মধ্যে একটি বাড়ি তৈরি করতে পারে, তবে 25 জন পুরুষ এবং 16 জন বালক এই বাড়িটি কত দিনে তৈরি করবে? আচ্ছা, দেখো 10 জন পুরুষ বা 16 জন বালক, 10 জন পুরুষও 60 দিনে করবে, আবার 16 জন বালক মিলেও 60 দিনে করবে। তাহলে এখানে আমি কি করব? এখানে দেখো 10 জন পুরুষ মেল আর 10 জন কী করবো? 16 জন বালক, বালককে বি দিয়ে লিখবো, ঠিক আছে? এবার কারণ কি এদের দুজন সমান হবে, কারণ 10 জন পুরুষ যা কাজ করবে 16 জন বালকও তাই কাজ করবে। এবার এদের এফিসিয়েন্সি বের করে কত হবে? এটা 8 দুগুণে 16, এটা হবে 5 দুগুণে 10। তাহলে টোটাল কাজ কত? দেখো, তুমি মেলের ক্ষেত্রেও সেটা বসাতে পারো, পুরুষের ক্ষেত্রেও বসাতে পারো, বা বয়ের ক্ষেত্রেও বসাতে পারো। দেখো সেমই হবে। তুমি যদি দেখো পুরুষের ক্ষেত্রে 8, কারণ পুরুষের ক্ষেত্রে এফিসিয়েন্সি কত? 8। যদি 8 বসাও, 8 10 80 গুণন 60, 4800। আর যদি বালকের ক্ষেত্রে বসাও 5 16 80 গুণন 60, 4800। সেম। তাহলে টোটাল কাজ কত? টোটাল হচ্ছে 4800, 4800। তোমার হচ্ছে 25 জন পুরুষ, তবে 25 জন পুরুষ এবং 16 জন বালক এই বাড়িটি কতদিনে করতে পারবে? এবার দেখো, এবং তার মানে দুইজনের যুক্তভাবে কাজ করবে। তো 25 জন পুরুষ, তাহলে পুরুষের এফিসিয়েন্সি কত আছে? 8 করে। তাহলে একজন যদি 8 ইউনিট কাজ করে, 25 জন পুরুষ কত কাজ করে? 25 × 8 কত হবে? 200। আচ্ছা, প্লাস 16 জন বালক, একজন বালক যদি 5 ইউনিট কাজ করে, 16 জন বালক কত কাজ করবে? 5 16 80। তাহলে টোটাল কত? 200 + 80, 280। 0 0 কাটো, 4 দিয়ে কাটো, 120/7। 120/7 করলে কত হবে? 17 সমস্ত 1/7। তাহলে 17 সমস্ত 1/7 অপশনে নেই, তাহলে অপশন 4 কোনোটি নয় তোমাদের রাইট অ্যান্সার হবে, ঠিক আছে? দেখো, অনেকে হয়তো কী ভাববে, অনেকে এটাকে এখানে ভুল করো। কি ভুল করো জানো? তোমরা দেখছো এখানে 16 17 সমস্ত 1/7 এসেছে, কিন্তু এটা নেই অপশনে। তখন তোমরা নিজের উপরে ডাউট ক্রিয়েট করো যে না, তাহলে 17 সমস্ত 1/7 নেই, তাহলে আমার ভরেছে 17 সমস্ত 2/7 আছে, এটা আমি টিক করে দেই। তো এই ভুলটা কেউ করবে না,
ঠিক আছে, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে সেই কনসেপ্টের উপর যে অ্যান্সারটা আসবে সেটাই তুমি টিক চিহ্ন দেবে, যদি না থাকে কোনোটি নয় রাইট অ্যান্সার দেবে। চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি। দেখো কি বলেছে, একটি জিনিসের ধার্য মূল্যে যথাক্রমে 40% এবং 20%-এর দুটি ক্রমিক ছাড় 988 টাকার একক ছাড়ের সমান। তাহলে কয়েকটা জিনিসের ধার্য মূল্যে যথাক্রমে 40% এবং 20%-এর দুটি ক্রমিক ছাড় 988 টাকার একক ছাড়ের সমান, জিনিসটির ধার্য মূল্য কত টাকা? তাহলে দেখো 40% মানে কত? 40% মানে কত হয়? 2/5। আচ্ছা, তাহলে 5 থেকে কত হয়েছে? যেহেতু ছাড় দিয়েছে তাহলে কমে যাবে, 3 টাকা হয়েছে। 20% মানে কত? 1/5। তাহলে 5 থেকে কত হবে? 4 হয়েছে। তাহলে কোনো একটা জিনিস আগে ছিল 25 টাকা, এখন কত হয়েছে? 3 4 12 টাকা। তাহলে কত টাকা ছাড় দিয়েছে? 13 টাকা। তাহলে এই 13 টাকার মানে কি বলেছে দেখো, দুটি ক্রমিক ছাড় 988 টাকার একক ছাড়ের সমান। তাহলে 13-র মানই কত? 988 টাকা। তাহলে 13-র মান কত? 13-র মান হচ্ছে 988। তাহলে 1-এর মান কত? 13 দিয়ে যদি এখানে কাটো, 13কে কত হবে? সরি, 6 13 কত হবে? 7 13 7 বার যাবে, 7 13 91, 7 78, 6 13 78। তাহলে কত হবে? 76। তোমায় কী বলেছে? জিনিসের ধার্য মূল্য কত টাকা? 25 টাকা। কারণ 25 টাকার ছাড় দেওয়ার পরেই তো 12 টাকা হয়েছে। 25 টাকা ধার্য মূল্য, সেখান থেকে 13 টাকা ছাড় দেওয়ার পরে 12 টাকা হয়েছে। তাহলে 12 টাকা কি সেলিং প্রাইস? তাহলে তোমার হচ্ছে ধার্য মূল্য কত? 25 টাকা। তাহলে 25 গুণন 76 যোগ 76 করবো। তাহলে 25 গুণন 76 করলে কত হবে? দেখো 25 × 70 কত হবে? 1750। আর এখানে কত হবে? 150। তাহলে টোটাল কত হবে? 1900। তাহলে 1900 তোমাদের রাইট অ্যান্সার অপশন 1। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, 45টি সংখ্যার গড় 150 বা 45টি সংখ্যার গড় 150, 45টি সংখ্যার গড় 150। পরে দেখা গেল একটি সংখ্যা 46-এর জায়গায় ভুল করে 91 লেখা হয়েছে, তবে সঠিক গড় নির্ণয় করো। খুবই সোজা অঙ্ক, মুখে মুখে করার অঙ্ক। দেখো প্রথমে গড় একটা দিয়েছে, এইবার তোমাকে ধরতে বলেছিল কত? 91, সেই জায়গায় তুমি ধরেছো 46। কত কম ধরেছো? 46, 91 বলেছিল, তার জন্য তুমি হিসাব করে 46 ধরেছো। কত কম ধরেছো? 91 - 46, তার মানে 45 কম ধরেছো। তাহলে 45 তোমাকে কম ধরেছো, এবার বেশি ধরতে হবে। এইবার 46-এর জায়গায় ভুল করে, সরি, তুমি বেশি ধরেছো, কারণ 46 ধরতে বলেছে, সেই জায়গায় তুমি 91 ধরেছো, তাহলে বেশি ধরেছো, 45 বেশি ধরেছো। তাহলে বেশি যদি ধরো, তাহলে এই 45ই তো ডিস্ট্রিবিউশন হয়েছে এই 45 সংখ্যাটির মধ্যে। তা টোটাল সংখ্যা কয়টা? 45, তার মধ্যে 45 বেশি ধরেছো। এবার 45 তোমাকে কমাতে হবে, কমালে কী হবে? এই এক করে কমে যাবে। তাহলে 1 করে কমলে যেখানে গড় 150 হয়েছে, যদি 1 কমে তাহলে কত হবে? 149। খুবই সোজা অঙ্ক, কারণ 45 / 45 কত হয়? 1। তাহলে 1 কমিয়ে দেবো গড়, টোটাল গড় কত? 150 থেকে 1 কমিয়ে দেবো 149। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। কি বলেছে, একটি রাশি একটি নির্দিষ্ট সুদের হারে বার্ষিক চক্রবৃদ্ধিতে 3 বছরে 27 গুণ হয়, বার্ষিক সুদের হার গণনা করো। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা ঠিক আছে। একটি রাশি একটি নির্দিষ্ট সুদের হারে বার্ষিক চক্রবৃদ্ধিতে 3 বছরে 27 গুণ হয়, বার্ষিক সুদের হার গণনা করো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটার অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। যারা যারা ক্লাসটা দেখছো অবশ্যই তোমাদের কাজ থাকবে এই ক্লাসটা দেখার পরে এইটার অ্যান্সার তোমাদের কমেন্ট সেকশনে জানানো। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কি বলেছে দেখো, যদি 40টি সংখ্যার গড় 71 বা 40টি সংখ্যার গড় 71, যদি 100 সংখ্যাটি 140 দ্বারা প্রতিস্থাপিত হয়, তবে গড় কত বাড়বে? তাই তো টোটাল সংখ্যা কত? 40, তাদের গড় কত? 71। 100 সংখ্যাটি 140 দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তার মানে 100 একটা ওর মধ্যে সংখ্যা ছিল, এই যে 40টা সংখ্যা, তার মধ্যে একটা সংখ্যা ছিল 100, সেই সংখ্যাটা 140 দ্বারা প্রতিস্থাপিত হয়, মানে 40 তোমার কী হয়েছে? এক্সট্রা এসেছে। তাহলে এই যে 40 এক্সট্রা আসলো, এটা কি বাকি? এই যে টোটাল 40টি আছে এর মধ্যে ডিভাইডেড হয়ে যাবে। তাহলে 40 / 40, তাহলে কত হবে? 1। তাহলে গড় আগে ছিল 71, এখন কত হবে? 72। তাহলে গড় কত বাড়বে? 1 করে বাড়বে, 1 বাড়বে। চলো নেক্সট প্রশ্ন। কি বলেছে দেখো,
এ এবং বি এর এ বেতনের অনুপাত যথাক্রমে 6:7, যদি বি এর বেতন 5.5% বৃদ্ধি করা হয় তাহলে তার মোট বেতন 147,700 টাকা হবে। এর বেতন নির্ণয় করুন। তাহলে দেখো এ আর বি এর বেতনের অনুপাত দেওয়া আছে, বি এর বেতন বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পাওয়ার পরে যে বেতনটা আছে সেটা দেওয়া আছে, তাহলে তোমাকে এর বেতন বের করতে বলেছে। তাহলে দেখো এটা ধরে নাও তুমি কত 600x, একটা ধরে নাও হচ্ছে 700x। 700xের 5.5% যদি বৃদ্ধি করো, ঠিক আছে, 700xের 5.5% আমি বৃদ্ধি করব, তাহলে কত হবে? 5 সাথে 35, 5 হাতে 3, 38, তাহলে কত হবে? 735.5x। এটার মান কত? এটার মান হচ্ছে 1,47,700। তাহলে 1,47,700, এটার মান কত হবে? 7385, দশমিক উঠে যাওয়ার জন্য একটা শূন্য হবে। এবার দেখো এখানে কাটাকাটি করব, 7 দিয়ে করো, 7কে 7, 5 সাথে 35, আবার 5 সাথে 35, 7 দুগুণে 14, 7কে 7, 3টা। আচ্ছা 100, এটা কী হবে তোমার? আচ্ছা এখানে একটা শূন্য হবে, সরি এখানে একটা শূন্য হবে, আর যেহেতু ডাবল ধরেছি। এবার এটার ডাবল যদি করি তাহলে 5 দুগুণে 10, 0 হাতে 1, 5 10 11, 1 হাতে 1, 2 অক্ষে 2, তাহলে এটার কত হবে? এটা 200। তোমাকে কি বলেছে? এর বেতন কত? তাহলে এর বেতন কত ধরেছিলাম? 600x, 600 সাথে 6 দুগুণে 12, 1 2 1 2, তাহলে কটা হবে টোটাল? 4টা শূন্য, তাহলে 1,20,000। তাহলে 1,20,000 অপশন 2 তোমাদের রাইট অ্যান্সার হবে। খুবই সোজা অঙ্ক, জাস্ট ক্যালকুলেশন। নেক্সট প্রশ্ন যাচ্ছি। একটা কথা মনে রাখবে, যত ক্যালকুলেশন বাড়বে, স্পিড বাড়বে, তত তোমার অঙ্কের প্রতি স্পিড বাড়বে, ঠিক আছে? কিছু কিছু অঙ্ক এমন দেওয়া থাকে জাস্ট ফর ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনে তোমরা আটকে পড়ো, সেই ক্যালকুলেশনটাকে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। চলো কী বলছে দেখো, 240 মিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, তা থেকে 40 লিটার মিশ্রণ বের করে নিলাম। তাহলে ঠিক আছে, 240 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, তা থেকে 40 লিটার মিশ্রণ বের করে নেওয়া হয় এবং 9 লিটার দুধ যোগ করা হয়। বর্তমানে দুধ ও জলের চূড়ান্ত অনুপাত কত? তাহলে দেখো 240-এ 3:2, 3:2 মানে টোটাল কত? 5, 3 আর 2 5, 5 দিয়ে 240 ভাগ করলে কত? 48, তাহলে মিল কত রয়েছে? 48 × 3 144, আর দুধ জল কত রয়েছে? 48 দুগুণে 96, 96। আচ্ছা এবার কী বলছে? 40 লিটার মিশ্রণ বের করে নিল, বের করলে কী অনুপাতে বের হবে? সেই 3:2, তাহলে 3:2 হলে 3 দুগুণে 3 আর 2 5, তাহলে 5 8 40, তাহলে 3 8 24, এখান থেকে বেরোবে 16, তাহলে 24। এবার আবার কি সে অনুপাতে বেরোবে? এবার হচ্ছে 9 লিটার দুধ যোগ করা, 9 লিটার দুধ যোগ করলাম, কী বলছে? বর্তমানে দুধ ও জলের চূড়ান্ত অনুপাত। তাহলে 144 থেকে 24 বাদ দিলে কত হবে? 120, 120 + 9 129, আর 96 থেকে 16 বাদ দিলে 80, তাহলে 129:80, অপশন 4 তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কি বলছে? একটি তারকে বাঁকিয়ে 22 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র তৈরি করা হয়েছে। যদি তারটিকে একটি বৃত্ত গঠনের জন্য পুনরায় বাঁকানো হয় তাহলে এটির ব্যাসার্ধ কত হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা অনেকবার এসেছে এবং আসবেও। দেখো কি বলেছে? 22 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, এটা যদি বর্গক্ষেত্র হয় এটার বাহু কত হবে? 22। তাহলে একটা তারকে, ঠিক আছে, গোল তারকে, সেটাকে তুমি কি করেছো? এইভাবে একটা বর্গক্ষেত্র তৈরি করেছো, তার বাহু হয়েছে 22। আচ্ছা বাহু যদি 22 হয় তাহলে এইটার যে এই যে বর্গক্ষেত্র আছে এইটার যে তোমার পরিসীমাটা হবে, সেই পরিসীমাটা কী হবে? বৃত্তটার হবে, বৃত্তটার সার্কামফারেন্স হবে বা পরিসীমা হবে। বৃত্তের ক্ষেত্রে আমরা কী বলি? এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলি এটা পরিসীমা বা পেরিমিটার, আর ওইটাকে আমরা কী বলি? বৃত্তের ক্ষেত্রে সেটাই বলি পরিসীমা বা পরিধি বলি বা সার্কামফারেন্স, ঠিক আছে, ইংরেজিতে বলি সার্কামফারেন্স। এইবার দেখো তাহলে বর্গক্ষেত্রের এখান থেকে ব্যাসার্ধ তোমার পরিসীমা কত হবে? বাহু যদি 22 হয় তাহলে পরিসীমা আমরা কী জানি? 4 × বাহু, তাহলে 4/22 কত হবে? 88, তাহলে 88 হচ্ছে এটা কি? এটা হচ্ছে 88 এই বর্গক্ষেত্রে তোমার পরিসীমা। এইবার এটা আমি বৃত্তকে কাজে লাগাবো, বৃত্তের সার্কামফারেন্স। আচ্ছা সার্কামফারেন্স কত হবে? 2πr, তাহলে 2 × 22 × 7, আর এখান থেকে আমাকে আর জানি না, এটা আমার কত? 88, তাহলে 22 দুগুণে 44, 44 দুগুণে 88,
তাহলে এখানে আর কত, আর কত 7 দুগুণে 14, তাহলে 14 সেমি, অপশন 2 তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কী বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু এবং গসাগুলো যথাক্রমে 168 এবং 6, যদি তাদের মধ্যে একটি সংখ্যা 24 হয় তবে অন্যটি নির্ণয় করুন। খুবই সোজা অঙ্ক, তোমরা জানো। আমরা কি জানি, গসাগু ইন্টু লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে গসাগু ইন্টু লসাগু কত হবে, 168 গুণন 6, আর একটা সংখ্যা কত 24, তাহলে 6 দিয়ে যদি কাটো কত হবে 4, 4 দিয়ে যদি কাটো 4 4 16, 4 দুগুণে 8 42, অপশন 4 তোমাদের রাইট অ্যান্সার 42। যারা যারা ক্লাসটিকে দেখছো এখনও লাইক করোনি, ক্লাসটিকে লাইক করো এবং খুব তাড়াতাড়ি এই অঙ্কগুলো করবে, কারণ পরীক্ষার সময় আমাদের লিমিটেড টাইম থাকবে, আনলিমিটেড টাইম থাকবে না। তো যে স্পিড তোমাদের দরকার সেই স্পিডেই আমি করাচ্ছি। এইরকম স্পিডই তোমার যদি তুমি ধরে রাখতে পারো দেন মনে রাখবে ঠিক আছে। যদি এর থেকেও স্পিড কম হয় তাহলে তোমায় কিন্তু স্পিডটা বাড়াতে হবে, ঠিক আছে, কারণ কম্পিটিশনে তোমাকে টিকতে হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কি বলছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটির অঙ্কের যোগফল কত হবে যাকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটির অঙ্কের যোগফল কত হবে যাকে 16, 19 এবং 38 দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে অবশিষ্ট 6 থাকে। তাহলে দেখো 16, 19, 38 এদের আমি লসাগু বের করব। দুই দিয়ে করলে 8, 19, 19, 19 দিয়ে করলে 1, 1, তাহলে টোটাল এখানে গুণ করলে কত হবে, 19 দুগুণে 38, 38 ইন্টু 8, 8 64, 4 হাতে 6, 3 8 24 আর 6 30, তাহলে টোটাল কত হচ্ছে 304। এইবার কি বলেছে দেখো, আচ্ছা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1000কে তুমি যদি 304 দিয়ে ভাগ করো, 1000কে তুমি যদি 304 দিয়ে ভাগ করো, কারণ 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো 1000, তাহলে কত হচ্ছে দেখো 304। আচ্ছা 304 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে টোটাল কত হবে, কয়বার যাবে, 2 বার গেলে কত হবে 908, তার মানে 88 তোমার কি থাকবে, সরি 908, তাহলে তোমার 82, তাই তো 82 তোমার কি থাকবে, 82 তোমার অবশিষ্ট থাকবে, ঠিক আছে 82। আর কি বলছে, প্রতিটি ক্ষেত্রে তোমার অবশিষ্ট 6 থাকবে, তাহলে টোটাল হবে তোমার হচ্ছে 88, ঠিক আছে, টোটাল কত হবে, টোটাল হবে হচ্ছে তোমার 88। এইবার বলেছে যে প্রতিটি ক্ষেত্রে অবশিষ্ট 6 থাকে, ঠিক আছে, এবার এত দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে অবশিষ্ট 6 থাকে। এইবার তোমাকে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে হবে, ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে হবে। আচ্ছা এইবার আমি ধরে নিলাম ধরো 1000, আর টোটাল এখানে কত দেওয়া আছে 304, ঠিক আছে, টোটাল আমি ধরে নিলাম কত 1304, কারণ কি 1000 তো আমি জানি কি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আরও আমি 304 এক্সট্রা ধরলাম। এবার 304 থেকে আমি কী বিয়োগ করবো, আবার 304 থেকে আমি 82 বিয়োগ করব, তাহলে 1304 থেকে তুমি যদি 82 বিয়োগ করো তাহলে টোটাল কত হবে 1222, তাই তো 1222। তাহলে 1222 এখানে কী বলছে, এই ক্ষেত্রে সংখ্যাটি অঙ্কের যোগফল কত, যোগফল করো, 2 এর আগে 3, 2 5, 2 7, তাহলে যোগফল কত হবে 7। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, 2 প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 70% ভোট পেয়েছিলেন এবং তিনি, ঠিক আছে, 2 প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 70% ভোট পেয়েছিলেন এবং তিনি 3630 ভোটের সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হন। যদি মোট ভোটের মধ্যে 75% ভোট বৈধ হয় তাহলে মোট ভোটের সংখ্যা কত। তাহলে দেখো একজন প্রার্থী কোনো একটা ভোট নির্বাচনে কী হয়েছে, 75% ভোট বৈধ, ঠিক আছে, টোটাল ভোটের মোট ভোটের 75% ভোট বৈধ, সেই 75% ভোটের মধ্যে যে জয়ী হয়েছেন সে পেয়েছে কত 70% বা 70%, আরেকজন কত পেয়েছে যে হেরেছে। টোটাল যদি 100% ভোট হয়
একজন যদি 70%তে যেতে বাকি জন কত কত পেয়েছে 30%, তাহলে এদের মধ্যে মার্জিন কত, একজন 70 উইনিং পার্সন আর লুজিং পার্সন কি 30, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত 40। তাহলে এই যে 75% টোটাল ভোট আছে এর 40%, কারণ কি 75% তো ভোট বৈধ, এবার বৈধ ভোটের মধ্যেই তো বিজয়ী প্রার্থী ঘোষণা হবে না, বিজয়ী প্রার্থী এবং যে হেরেছে তার মধ্যে। এবার দেখো এদের মধ্যে ডিফারেন্স কত, কারণ কি 70 আর 30-এর ডিফারেন্স কত 40, এইটারই মান বলেছে কত 3630। তাহলে দেখো 0 0 2 দিয়ে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটবো 1815, 5 3 5 15, 5 6 30, 363, 3 5 15, 121। এক্সের মান কত হবে 121 গুণন 5 ডিভাইডেড বাই 5, তাহলে 5 5 কাটা যাবে, তাহলে এক্সের মান কত হবে 121। তোমায় কি বলেছে মোট ভোটের সংখ্যা, তাহলে এক্সের মান 121 হলে টোটাল আমরা কত ধরেছি 100x, তাহলে 100x এর মান 100 দিয়ে গুণ করে দেবো 121-এর সাথে 100, তার মানে 2টা শূন্য, অপশন 4 তোমাদের রাইট অ্যান্সার, অপশন 4 তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কি বলেছে দেখো, একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর 12.5% লোকসানে পণ্য বিক্রি করে। আচ্ছা 12.5% লোকসানে, তার মানে জিনিসটার প্রাইস যদি 8 টাকা হয় সে কয় টাকায় বিক্রি করে 60 টাকা, তার মানে 8 টাকা কি কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, 60 টাকা কি সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। ঠিক আছে, একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর 12.5% লোকসানে পণ্য বিক্রি করে, কিন্তু 36 গ্রামের পরিবর্তে 28 গ্রাম ওজন ব্যবহার করে, তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত নির্ণয় করুন। তাহলে দেখো টোটাল কত করেছে 12.5%, 12.5% মানে কি 1/8, তার মানে 8 টাকা জিনিস 60 টাকায় বিক্রি করেছে, 8 টাকা হচ্ছে ক্রয় মূল্য, 60 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। আবার কি বলেছে 36 গ্রামের পরিবর্তে 28 গ্রাম ওজন ব্যবহার করে। ঠিক আছে, 36 গ্রামের পরিবর্তে সে 28 গ্রাম ওজন ব্যবহার করে। এবার দেখো 28 গ্রাম ওজন ব্যবহার করে, তাহলে 4 7টা 28, ঠিক আছে, কারণ কি 28 গ্রাম ওজন ব্যবহার করে, তার মানে 28টা কি ক্রয় মূল্য আর 36টাকে বিক্রয় মূল্য। তাহলে দেখো 4 7 28, 4 নং 36, তাহলে এখানে গুণন করলে কত হবে 7 8 56, এটা কত হবে 7 নং 63, তাহলে এই 56টা কি ক্রয় মূল্য, এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। তাহলে দেখো এদের মধ্যে অনুপাত কত আসছে 8:9, 8:9, তাহলে 8 টাকার মাল 9 টাকায় বিক্রি করেছে, তাহলে এদের মধ্যে কি বলেছে যে তাদের শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। তাহলে দেখো এখানে কত হয়েছে 8 টাকার মাল 9 টাকায়, তাহলে 1 টাকা লাভ হয়েছে 8 টাকার উপরে, তাহলে 100 টাকার উপরে কত, তাহলে টোটাল কত 12.5%, 12.5% লাভ, তাহলে অপশন 2 তোমাদের রাইট অ্যান্সার 12.5% লাভ। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কি বলেছে দেখো, এ বি এবং সি এর দক্ষতার অনুপাত 2:3:5। এ একা 50 দিনের মধ্যে কোনো কাজ শেষ করতে পারে, তারা সবাই একসাথে 5 দিনে কাজ করে এবং তারপরে সি কাজটি ছেড়ে দেয়, কত দিনে এ এবং বি একসাথে বাকি কাজ শেষ করতে পারবে। তাহলে দেখো এ বি সি এর দক্ষতার অনুপাত কত 2:3:5। এ একা 50 দিনের মধ্যে করতে পারে, তাহলে এ যদি 50 দিনে করতে পারে তাহলে 2 আছে, তাহলে তার মানে টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে ধরে নাও 100 ইউনিট। তোমায় কি বলেছে তারা সবাই একসাথে 5 দিন কাজ করে, তাই দেখো সবাই যদি একসাথে 5 দিন কাজ করে এবিসি এর দক্ষতার অনুপাত কত 2:3:5, তাহলে 3 আর দিয়ে 5 5 10, তাহলে 5 10 50, তাহলে 50 ইউনিট কাজ হয়ে যায়, টোটাল 100 ইউনিটের মধ্যে 50 ইউনিট হয়ে যায়, তাহলে বাকি থাকবে কত 50। এবার এই 50টা কী করবে সি কাজটি ছেড়ে দেয়, তাহলে সি যদি কাজটি ছেড়ে দেয় এ আর বি করবে, এ আর বি এর দক্ষতার অনুপাত কত 2:3, তার মধ্যে 3 আর দিয়ে 5, তাহলে 5 দিয়ে যদি কাটো কত হবে 10, তাহলে অপশন 10 দিন তোমাদের রাইট অ্যান্সার। কী বলছে কত দিনে এবং বি একসাথে বাকি কাজ শেষ করতে পারবে, তাহলে 10 দিনে, ঠিক আছে 10 দিনে শেষ করতে পারবে এবং বি। তারপরে দেখো কী বলেছে, একটি গাড়ি 8 কিমি পার ঘন্টা গতিবেগে কিছু দূরত্ব ভ্রমণ করে 12 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে, যদি গাড়িটির 15 ঘন্টা সময় লাগে তাহলে মোট দূরত্ব কত। তাহলে দেখো 8 কিমি পার ঘন্টা গতিবেগে কিছু দূরত্ব ভ্রমণ করে, ধরো ডি কিমি 8 কিমি পার ঘন্টাতে যায়, আবার ডি কিমি 12 কিমি পার ঘন্টা বেগে যায়, টোটাল টাইম কত লাগে 15 ঘন্টা। এটা আমি কী করলাম, দূরত্ব আমরা কী জানি মোট অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু কী হয় গতিবেগ ইন্টু সময়, তাহলে দূরত্ব ডি ধরে নিলাম,
নিচে কী নিয়ে আসলাম, গতিবেগ নিয়ে আসলাম, তাহলে দূরত্ব বাই গতিবেগ কী পাবো, সময়, তাহলে সময় পেয়েছি 15, এটা যোগ করবো এবার, 8 আর 12 হলো কত হবে 24, 8 দিয়ে এটা কত হবে 3D, এটা কত হবে 2D, এটা কত আছে 15, তাহলে 3 আর 2 5D, 5 দিয়ে যদি এখানে কাটি কত হবে 3, তাহলে 3 24 এবং 72, তাহলে এখানে ডি কত হবে, ডি হবে 72। তোমায় কী বলেছে তাহলে মোট দূরত্ব কত কিমিতে, মোট দূরত্ব হচ্ছে 72, তাহলে অপশন 4 তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। আচ্ছা কি বলেছে দেখো, 23 জন লোক 18 দিন একটি কাজ করতে পারে, 6 দিন পর 8 জন শ্রমিক চলে যায়, এরপর কাজ শেষ হতে আর কতদিন লাগবে। তাহলে 23 জন লোক 18 দিনে কাজ করে, তাহলে টোটাল 23 × 18 করো, তাহলে টোটাল কাজ বেরিয়ে পড়বে। ঠিক আছে, 23 জন লোক 18 দিনে একটি কাজ করতে পারে, 6 দিন পর 8 জন শ্রমিক চলে যায়, এরপর কাজ শেষ হতে আর কতদিন সময় লাগবে। তাহলে দেখো 23 জন লোক 18 দিনে একটি কাজ করতে পারে, 6 দিন পর 8 জন শ্রমিক চলে যায়, এরপর কাজ শেষ হতে আর কতদিন সময় লাগবে। তাহলে 23 × 18 বা 23 × 18, তাহলে 230 আর হচ্ছে কত 160 আর 24 184, 230 আর 184, তার মানে 414। আচ্ছা 6 দিন পর, আচ্ছা তাহলে 6 দিন পর 8 জন শ্রমিক চলে যায়, তার মানে 23 জন লোক 6 দিন কাজ করেছে, তাহলে 23 জন লোক যদি 6 দিন কাজ করে, 6 23 কত হবে 138, তাহলে 414 টোটাল ওয়ার্ক থেকে 138 যদি বিয়োগ করি, 6 হাতে 1, 3 আর 1 4, 7 হাতে 1, 1 আর 1 2, 276 ইউনিট কাজ করতে হবে। 276 ইউনিট কাজ কতজন মিলে কাজ করবে, 8 জন শ্রমিক চলে গেছে, 23 জনের মধ্যে যদি 8 জন চলে যায় তাহলে বাকি থাকে কত 15 জন, তাহলে দেখো 15 জন কত দিনে করবে, 15 × 15, তাহলে কত হচ্ছে 126, 8 15 120, 6 0 4 15 60, তাহলে 18.4, তাহলে এরপর কাজ শেষ হতে আর কতদিন সময় লাগবে, 18.4, অপশন 2 তোমাদের রাইট অ্যান্সার 18.4। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। আচ্ছা দেখো পরের প্রশ্ন কী বলেছে, যদি চক্রবৃদ্ধি সুদ প্রতি 5 মাস অন্তর গণনা করা হয় তাহলে বার্ষিক কত পরিমাণ সুদের হারে 15,000 টাকার 15 মাসের সুদ আসল 19,965 টাকা হবে। তাহলে দেখো 5 মাস অন্তর গণনা করা হয়েছে, টোটাল হয়েছে 15 মাস, তাহলে আমরা কি জানি এরকম অর্ধবার্ষিক বা 5 মাস অন্তর বা 8 মাস অন্তর যখন গণনা করা হবে, তাহলে আমরা কি জানি বছরে, আমরা সবসময় বছরে হিসাব ধরি। এবার তোমাকে ধরেছে 5 মাস অন্তর গণনা করা হয়, তাহলে 5 থেকে 15 মাস, মানে যেটা আমরা 1 বছর, সেখানে আমরা কী করবো, এটা আমরা 1 বছর ধরে নেব, তাই তো 1 বছর আমরা ধরে নেব এটা। তাহলে 1 বছর, তোর 1 বছর যদি ধরে নেই, এই 1 বছরটাই কত এখানে দেওয়া আছে 5 মাস, তাই টোটাল তোমাকে 15 মাস দেওয়া আছে, তাহলে 5 3 5 15, তার মানে এটা কত তোমার টোটাল হবে কত 3 বছর, তার মানে 36 মাসের হিসাবে আমাদের করতে হবে। যেহেতু 5 মাস অন্তর সুদ গণনা করব 15 মাস, তাহলে প্রথম 5 মাস পরে একবার করব, আবার পরে 5 মাস করব, আবার পরে 5 মাস, তাহলে টোটাল 3 বার করছি। তাহলে আমরা 12 মাসে যদি 1 বছর ধরি, 3 বার কত হচ্ছে 36, তাহলে 36 মাস হিসাব করব। 15,000 টাকা থেকে 19,965 টাকা হয়েছে, তাই দেখো 15,000 কত টাকা বেশি, 4,965, কত টাকার উপরে 15,000 টাকার উপরে, তাহলে 100 টাকার উপরে কত, 2টা শূন্য কাটবো, 15 দিয়ে কাটবো 10, 3 15 45, 4 46, 3 15 45, 1 15, 15 কে 15, 331/10 মানে কত 33.1। আমরা জানি যে 33.1 কখন হয়,
যখন 10% করে হয়, 3 বছরে 10% করে চক্রবৃদ্ধি সুদ যদি হয় প্রত্যেক বছর, তাহলে সেটা কত হয়? 33.1%। তাহলে দেখো এই যে 10% করে হচ্ছে, কিন্তু তোমাকে এখন তো 5 মাস অন্তর অন্তর তোমাকে গণনা করতে বলেছে, তাহলে 10%কে আবার চেঞ্জ করতে হবে। তাহলে 10 গুণন কী করবো? 12/5, 5 দুগুণে 10, তাহলে কত হবে? 12 দুগুণে 24%। কারণ আমার তো 12 মাসে বছর হয়, কিন্তু আমাকে হিসাব করতে হবে 5 মাসে, তাহলে সেটা আমি বের করলাম এখান থেকে চেঞ্জ করার জন্য। তাহলে 24%, অপশন 2 তোমাদের রাইট অ্যান্সার হবে 24%। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। এক ব্যক্তি 74 মিনিটে 36 কিমি/ঘন্টা বেগে এ থেকে বিতে যায় এবং সে 111 মিনিটে 45 কিমি/ঘন্টা বেগে বি থেকে সিতে যায়। সম্পূর্ণ যাত্রায় তার গড় গতিবেগ কত? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, অবশ্যই এটার অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে জানাবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। অমর তার টিভিটি 1540 টাকায় বিক্রি করে ও তার 30% ক্ষতি হয়। ঠিক আছে, অমর তার টিভিটি 1540 টাকায় বিক্রি করে ও তার 30% ক্ষতি হয়। কত দামে টিভিটি বিক্রয় করলে তার 30% লাভ হবে? তাহলে দেখো 1540 টাকায় বিক্রি করে 30% ক্ষতি হয়, তাহলে 30% কার মান? এখানে 30% ক্ষতি হচ্ছে মানে 70-র মান। তাহলে 1540 70-র মান হলে কত হবে? 7 দুগুণে 14, 114, 7 দুগুণে 14, 220। এক্সের মান হচ্ছে 220। তোমাকে বলেছে কত দামে বিক্রয় করলে তার 30% লাভ হবে। তাহলে এক্সের মান যদি 220 হয়, 100 এক্সের মান কত হবে? 2200। সরি, 70-র মান যদি তোমার 220 হয়, ঠিক আছে, 10-এর মান যদি 220 হয়, 100-র মান কত হবে? 2200। তাহলে কত দামে টিভিটি বিক্রি করলে 30% লাভ হবে? 2200-র 30% কত হবে? 660। 2200 + 660 কত হবে? 2860 টাকা। অপশন 4 তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি, এবং আজকে লাস্ট প্রশ্ন। কি বলেছে? একজনের কাছে 25 পয়সা, একজনের কাছে 25 পয়সা, 50 পয়সা এবং 1 টাকার মুদ্রা রয়েছে। সব মিলিয়ে 220টি মুদ্রা রয়েছে, যার মোট মূল্য 160 রুপিস। যদি 25 পয়সা মুদ্রার সংখ্যার 3 গুণ সংখ্যক 1 টাকার মুদ্রা থাকে, তবে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে দেখো টোটাল এখানে কত বলেছে, দেখো সব মিলিয়ে 220টি মুদ্রা রয়েছে, মোট মূল্য 160 টাকা। আচ্ছা, 25 পয়সার মুদ্রার সংখ্যা 3 গুণ সংখ্যক 1 টাকার মুদ্রা, তাহলে 1 টাকার মুদ্রা কত হবে? 3x। আর 25 পয়সা কত হবে? x, কারণ এটা 3 গুণ। আর তাহলে 50 পয়সা কী হবে? 50 পয়সা সম্পর্কে কী বলেছে? টোটাল আছে 160, তাহলে টোটাল 160 আছে, ঠিক আছে, টোটাল মিলে হচ্ছে 160। তাহলে এটা বিয়োগ করবো কত? দেখো টোটাল মিলে কত আছে? 220টি। আচ্ছা, 220টি, তাহলে 3x আর x 4x, তাহলে 220 থেকে 4x বিয়োগ করবো, তাহলে তো আমি বাকিটা বের হয়ে পড়বে, তাই না? 220 থেকে 4x বিয়োগ করবো। তোমায় কি বলেছে? তবে আচ্ছা, মুদ্রার সংখ্যা কত? তাই দেখো টোটাল এখানে কত হবে? প্রথমে তবে এই সবগুলো যোগ করলেই তো কত হবে? 160 টাকা। তাহলে 3x প্লাস কত আছে? x। আচ্ছা, এটা কী করবো? 220 মাইনাস 4x বাই 2 করবো, কারণ 1 টাকার অর্ধেক এটা। তাহলে 220/4x করলাম, বাই 2 করলাম। এবার যোগ করবো x, x বাই কত করবো? 4, কারণ কি? 25 পয়সা, তাহলে 104 ভাগ, এই টোটাল মিলে কত? 220, সরি 160। তাহলে 3 4 কত হবে? 12x প্লাস কত হবে এখানে? 2 440 মাইনাস কত হবে? 8x প্লাস কত হবে? x ডিভাইডেড বাই 4, 160। তাহলে কত হবে? 4, আচ্ছা 4x প্লাস কত হবে? 5x। এটা কত হবে? 640 থেকে 440 বিয়োগ করবো, 200। তাহলে এখান থেকে x কত হবে? 40। আচ্ছা, তোমার কি বলেছে? যে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? 50 পয়সা। আচ্ছা, তাহলে টোটাল ধরেছিলাম কত? এটা কত হবে? 220 মাইনাস 4x, তাহলে এক্সের মান কত? 40
তাহলে 440 এবং 160, 220 থেকে 160 বিয়োগ করে কত হবে? 60, 60, অপশন 1 তোমাদের রাইট অ্যান্সার হবে। আজকের মতো এই পর্যন্তই। আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। যাদের যাদের এই ক্লাসটি ভালো লেগেছে, ক্লাসটি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো, এবং যে দুটো অঙ্ক তোমাদের করতে দিচ্ছি সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এবং কারো কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ডেইলি এখন তোমরা তোমাদের কনসিস্টেন্সিটা মেনটেন করবে, ঠিক আছে? প্রত্যেক দিন এখন মিসলেনিয়াসের তোমার প্র্যাকটিসের তোমরা পাবে, ঠিক আছে? তোমরা কনসিস্টেন্সি রাখো, আমরা তোমাদের কন্টেন্ট দিয়ে যাবো, ঠিক আছে? আজকের মতো এখানে, থ্যাংক ইউ। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে এবং খুব ভালো মতো পড়াশোনা করবে।